আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা লাইভে আছো আমাকে জানাও। একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম শান্তা, রাহাত। নিজেদের নাম এবং রোল নম্বরটা লিখে ফেলো, কারণ অ্যাটেন্ডেন্স নাম এবং রোল নম্বরটা তোমরা লিখে ফেলো। 31 প্রেজেন্ট। তোমরা রোল এবং নামটা লিখে ফেলো। শান্তা, রাহাত, নিজেদের নাম রোল লিখে ফেলো। নাম যাদের নিজেদের আইডি থেকে ইউজ করছো তাদের নাম লেখার প্রয়োজন নেই, রোল নম্বরটা লিখলে হয়ে যাবে। কিন্তু যারা অন্য আইডি ইউজ করে ক্লাস করছো তারা অবশ্যই নাম এবং রোলতে ভুল করবে না। 38 প্রেজেন্ট। 34, ভেরি গুড। 18, আকিল তোমার করো। ওয়ালাইকুম আসসালাম, জয় আহমেদ আকিল। শুরুতে নাম এবং রোল নম্বরটা লিখে ফেলবে করা হবে। প্রেজেন্ট। তানজিম, তুমি গত ক্লাসে রোল নম্বর ভুল লিখেছিলে। তোমার রোল 559, তুমি 599 লিখে রেখেছিলে। খেয়াল করবে, তাড়াহুড়া করে রোল নম্বরটা ভুল করবে না। ওয়ালাইকুম আসসালাম আফিফা। 4। আচ্ছা, কি কেউ প্রেজেন্ট আছো? যদি কেউ থাকো তাহলে রোল নম্বরটা দিয়ে দাও। আজকে 25 তারিখ, 9 জন প্রেজেন্ট এখনো পর্যন্ত। 39, রাশেদুল। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যারা ক্লাসে অ্যাটেন্ড করবে অবশ্যই অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। ঠিক আছে, চলে যাই। দেখো, আমরা আজকে করব নবম অধ্যায়ের উপর ব্যবসায় সহায়ক সেবা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সহায়ক সেবা কী, প্রকারভেদ এবং উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তোমার যেই ব্যবসায় সহায়ক সেবা বিভিন্ন সংস্থা রয়েছে যেগুলো তোমার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে। সে সকল যেমন বিসিক, তারপর হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংক, এবং এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের এনজিও প্রতিষ্ঠান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার বিসিক নিয়ে আমরা আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে এনজিও, 3 নাম্বার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। মানে যে সকল ব্যবসায় পরিচালনায় যে সকল সেবা সহায়তা প্রদান করে থাকে এই সকল প্রতিষ্ঠান, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে একটু আলোচনা করে নেই। তোমার কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না ম্যাম, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। আমার এখানে তো দেখা যাচ্ছে বোধহয় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এখন দেখা যায়। 570 প্রেজেন্ট, সিয়াম আহমেদ। আচ্ছা দেখো তো, দেখা যাচ্ছে এখন? তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওয়ালিদ, দেখো তো এখন বোঝা যাচ্ছে কিনা। নেটওয়ার্কের কারণে হয়তো বা হতে পারে। তো আমি তো দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে এখন? ওয়ালিদ, শান্তা, দেখো তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন?
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করে দেই। শুরুতেই আসো বেসিক। বেসিকের পুনরূপ কি তোমরা অবশ্যই পড়ার ক্ষেত্রে প্রত্যেকটার পুনরূপগুলো মনে রাখবে। বেসিকের পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। একটু লিখে রাখো তোমরা সবাই, আমার সাথে সাথে লিখে রাখো, তাহলে তোমাদের ভুল হবে না। বেসিক নিয়ে আমরা আলোচনা করছি। এর পূর্ণরূপ হচ্ছে দেখো তো লেখা বোঝা যাচ্ছে কিনা। বেসিকের পূর্ণরূপ হচ্ছে ইয়ালিনার রোল হচ্ছে 511, 503, প্রেজেন্ট 311। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরুতেই তোমরা রোল এবং নামটা লিখে ফেলবে। খেয়াল করো, বেসিকের পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কর্পোরেশন। এই প্রতিষ্ঠানটা তোমার 1957 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা নামে। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে তোমার প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে এই বেসিকটা প্রতিষ্ঠা লাভ করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে বেসিক প্রতিষ্ঠা লাভ করে কত সালে? স্বাধীনতার পর 1972 সালে প্রথম প্রতিষ্ঠা। সমস্যার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে যে লেখাটা ক্লিয়ার বোঝা যায় না, ভিডিও ক্লিয়ার দেখা যায় না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। যদি কেউ বুঝতে না পারে সেক্ষেত্রে আমাকে একটু জানাবে, আমি চেষ্টা করে করা যায় কি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বেসিক তোমার কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে? আমরা রাষ্ট্রীয় ব্যবসায় পড়েছিলাম বিভিন্ন ধরনের ব্যবসা সম্পর্কে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থা কাজ করে থাকে। এই বেসিকটা কাজ করে থাকে তোমার শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। খেয়াল রাখবে, অনেক সময় এমসিকিউ হিসেবে এসে থাকে। কাজ করে বেসিক তোমার শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, এবং এটা তোমার কি কাজ করে থাকে? দেশের ক্ষুদ্র এবং কুটির শিল্প স্থাপন ও উন্নয়নে কাজ করে থাকে। এখানে দেখো, তোমরা নাম দেখেই বুঝতে পারছো, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ দ্বারা বোঝানো হচ্ছে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প স্থাপনে তোমার এই সংস্থাটা কি করে থাকে? কাজ করে থাকে। বিভিন্ন ধরনের মূলধন সরবরাহ করার কাজে নিয়োজিত থাকে এবং তোমার ঋণ প্রদান করে থাকে। এছাড়াও তোমার এই প্রয়োজনীয় একটা ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র তোমার দাখিল করতে হয় সে সকল কাজও করে থাকে, যেমন প্রয়োজনীয় রেজিস্ট্রেশন প্রদান করা, উন্নয়ন এবং নিয়ন্ত্রণমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং এছাড়াও এটা উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং উন্নয়নে সহায়তা করে থাকে এবং প্রকল্প নির্বাচন মূল্যায়নেও সহায়তা করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বেসিক কী করে থাকে? তোমার ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে কাজ করে থাকে, স্থাপন করা। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোমার অবকাঠামো উন্নয়ন, পণ্য ডিজাইন, কাঠামো উন্নয়ন, পণ্য ডিজাইন, তারপর হচ্ছে প্রকল্প নির্বাচন, তারপর হচ্ছে তোমার ঋণ সহায়তা প্রদান, উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং উন্নয়নও। এইটা আচ্ছা কিছু দেখা যাচ্ছে না, দেখো তো, আমার এখান থেকে তো আমি দেখতে পাচ্ছি ঋণ সহায়তা প্রদান করে থাকে। দেখো তো এখন দেখা যায় কিনা। দেখো তো তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা, এখন দেখা যায়? শান্তা দেখা যাচ্ছে কি এখন? ওয়ালিদ, যদি নেটওয়ার্ক জনিত সমস্যা দেখা বুঝতে পারা না যায় সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না, জন্য আমি দুঃখিত।
তাহলে দেখো এই বিসিকটা কি করে থাকে, ঋণ সহায়তা প্রদান করে থাকে, অবকাঠামো উন্নয়ন করে থাকে, প্রকল্প নির্বাচন এবং উদ্যোক্তা চিহ্নিতকরণ, এবং উন্নয়ন। এছাড়াও তোমার কি করে থাকে, তোমার একটা ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তোমার কি করে থাকে, প্রয়োজনীয় রেজিস্ট্রেশন, উন্নয়ন, নিয়ন্ত্রণ কার্য পরিচালনা করে থাকে। প্রয়োজনীয় অনেক সময় বলা হতে পারে অনুধাবনমূলক প্রশ্নে যে বিসিকের কার্যাবলী ব্যাখ্যা করো। রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে তোমার উন্নয়ন ও নিয়ন্ত্রণ। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা বই থেকে বিস্তারিত ব্যাখ্যা পড়ে নিবে। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে। তাহলে বিসিক কী কী কাজ করে থাকে, তোমার ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের ঋণ সহায়তা প্রদান করে, প্রকল্প নির্বাচন করে থাকে, এবং অবকাঠামো বলতে তোমার যে সেতু, রাস্তাঘাট, বাঁধ এগুলো বোঝানো হয়ে থাকে, নির্মাণ করা, পণ্য ডিজাইন করে থাকে, এবং কোন প্রকল্পে বিনিয়োগ করবে সে সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে। রাফি 24/524। রোল নাম্বার তাড়াহুড়া করে কেউ ভুল করবে না লিখতে, কারণ রোল নাম্বার কিন্তু দেখেই কাউন্ট করা হবে যে কারা কারা প্রেজেন্ট আছো। এবং এছাড়া এটা কি করে থাকে, উদ্যোক্তা চিহ্নিত করে তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে। তাহলে তোমাদের দেখো তো এখানে বিসিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এবং এই সংস্থাটা দেশের শিল্পায়ন তথা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো বিসিক নিয়ে কারো কোনো সমস্যা যদি থেকে না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, তাহলে পূর্ণরূপটা তোমরা জ্ঞানমূলকের জন্য ভালো মতো মনে রাখবে যে বিসিকের পূর্ণরূপ কি অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে। বিসিকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার যাব বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা সেবা। বাংলাদেশে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাজ করে থাকে, এবং এই সকল ব্যাংকগুলো কি করে থাকে, যে কোনো একটা নতুন ব্যবসায় স্থাপনে এবং শিল্প স্থাপনে তোমার ঋণ সহায়তা প্রদান করে থাকে, ঋণ প্রদান করে থাকে, বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করে থাকে, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি, এবং তোমার এই ঋণ প্রদানের মাধ্যমে বিনিয়োগ করার মাধ্যমে তোমার ব্যবসায়িক কার্যক্রমগুলো সম্প্রসারণে এরা ভূমিকা পালন করে থাকে। যেমন সরকারি বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলো কি করে থাকে, তোমার শিল্প স্থাপন এবং উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। এবং তোমার এই বাংলাদেশে বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক। এগুলো তোমার কি করে থাকে, বিভিন্ন ধরনের শিল্প স্থাপনে মূলধন সরবরাহ করে থাকে এবং ঋণ প্রদান করে থাকে। তাহলে এই বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, মূলধন সরবরাহ করা ও ঋণ প্রদান করা। কাদের করবে, তোমার এই ক্ষুদ্র এবং যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বৃহদাকার যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এগুলোতে বিনিয়োগ করে থাকে। এবং এরা কি করে থাকে, তোমার বিভিন্ন মেয়াদি ঋণ দিয়ে থাকে। এবং এদের এই বাংলাদেশের যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এরা ন্যূনতম তোমার 50,000 টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তোমরা একটু লিখে রাখো, এর তোমার ন্যূনতম 50,000 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত এরা ব্যবসায় ঋণ প্রদান করে থাকে। 10 কোটি টাকা ঋণ প্রদান করে থাকে। দেখো তো লেখা দেখা যাচ্ছে কিনা,
চেষ্টা করবে ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করতে নাইম, কারণ একটা টপিক কিন্তু আমাদের পড়ানো হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে এটা এই বাণিজ্যিক ব্যাংকগুলো তোমার ন্যূনতম কত 50,000 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে, এবং এটা তোমার বিভিন্ন ধরনের শিল্প স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এই ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে থাকে, চলতি মূলধনের ক্ষেত্রে 1 বছর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে 3 থেকে 7 বছর পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তাহলে এই ব্যাংকগুলো তোমরা লিখে রাখো, চলতি মূলধনের ক্ষেত্রে 1 বছর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে, মেয়াদি বলতে বিভিন্ন ধরনের মেয়াদি আছে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি। মেয়াদি ঋণের ক্ষেত্রে তোমার 3 থেকে 7 বছর, মনে রাখবে। তাহলে এই চলতি মূলধনে ঋণ প্রদানের ক্ষেত্রে সময়সীমা হচ্ছে 1 বছর, মনে রাখবে, এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে তোমার সময়সীমা হয়ে থাকে 3 থেকে 7 বছর পর্যন্ত। এবং এই প্রতিষ্ঠানটা তোমার ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন তোমার উদ্যোক্তার বিষয়গুলো বিবেচনা করে থাকে। যেমন তোমার উদ্যোক্তাকে অবশ্যই 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে, উদ্যোক্তার 2 বছর ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে, ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া তোমার বয়স হতে হবে কত, 18 থেকে 60 বছর পর্যন্ত বয়স সীমার যে কোনো ব্যক্তি তোমার ঋণ সুবিধা পাবে, এবং তাকে অবশ্যই কী হতে হবে, শিক্ষিত এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে শিক্ষিত ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কি হতে হবে, শিক্ষিত ও সুস্থ হতে হবে। তাহলে ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও তোমার এ সকল প্রতিষ্ঠানগুলো অনেক কিছু বিষয় বিবেচনা করে থাকে। ঋণ তোমার পরিশোধ করতে পারবে কিনা আর্থিক অবস্থা দেখা হয়ে থাকে, এবং জামানত নেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের ঋণের ক্ষেত্রে। এবং এই বাণিজ্যিক ব্যাংকগুলো তোমার এই মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রেও ঋণ প্রদানে অগ্রাধিকার দিয়ে থাকে। তাহলে খেয়াল করো, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, একটা শিল্প স্থাপনে মূলধন বিনিয়োগ করে থাকে, ঋণ প্রদান করে থাকে, এবং তোমার ঋণের পরিমাণ হচ্ছে ন্যূনতম 50,000 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত এরা ঋণ প্রদান করে। আচ্ছা, দেখো তো বাণিজ্যিক ব্যাংক নিয়ে কোনো সমস্যা আছে কিনা। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে যে বাণিজ্যিক ব্যাংক তোমার কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে ব্যাখ্যা করো। আবার বলা হতে পারে যে বাণিজ্যিক ব্যাংক তোমার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম যদি আসে সেক্ষেত্রে তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 6-7 লাইন লিখতে হবে, এবং কার্যাবলী লেখার সময় চেষ্টা করবে পয়েন্টস করে লিখতে। রোল 510 29 টাইমলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে, লেট করা যাবে না। তারপরে আসা হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এবার আমরা আলোচনা করব এসএমই ফাউন্ডেশন নিয়ে। শুরুতে জেনে নাও আগে যে এসএমই ফাউন্ডেশন কি। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে এসএমই ফাউন্ডেশন কাকে বলে। আবার বলা হতে পারে যে এসএমইর পূর্ণরূপ কি। এসএমইর পূর্ণরূপ হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তোমরা লিখে রাখো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। হ্যাঁ, তাহলে খেয়াল করো এসএমই ফাউন্ডেশনের পূর্ণরূপ হচ্ছে
এন্টারপ্রাইজেস, তাহলে এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দ্বারা তোমরা সহজেই বুঝতে পারছো এসএমই কী করে থাকে, ক্ষুদ্র এবং তোমার মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কি করে থাকে, বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা প্রদান করার কাজে এই এসএমই ফাউন্ডেশন নিয়োজিত থাকে। এবং এটা তোমার এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে তোমার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের, বিশেষ করে এটা এই এসএমই ফাউন্ডেশনটা বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে এবং তোমার বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে তোমার কি করে থাকে, ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এই এসএমই ফাউন্ডেশন তোমার শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটাও অধীনে কাজ করে। এবং তোমার এটা কি করে থাকে, নারী উদ্যোক্তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এটা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে ঋণ ও মূলধন সরবরাহ করে থাকে। আমরা বিসিকে পড়েছিলাম কি, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, তাই না? খেয়াল রাখবে, কারণ অনেক সময় কিন্তু উদ্দীপক বলা হতে পারে যে তোমার যখন ক্ষুদ্র কুটির শিল্প, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে বিসিক সংস্থার কথা বলা হয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানে ঋণ সরবরাহের কথা বলা হবে, বিনিয়োগের কথা বলা হবে, তখন বুঝতে হবে যে এটা এসএমই ফাউন্ডেশনের কথা বলা হয়েছে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে, কারণ এই সংস্থাগুলো থেকে তোমাদের উদ্দীপক থাকবে এবং উদ্দীপক দিয়ে বলা হবে যে কোন ধরনের ঋণ সুবিধা বা আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। বা হাতটু লেট করা যাবে না। তারপরে আসা হচ্ছে, তাহলে আমরা জানতে পারলাম যে এই এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের বিভিন্ন ভাবে তোমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঋণ সুবিধা প্রদান করে থাকে। নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রদান করে থাকে। এবং এটা তোমার কি করে থাকে, ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং তোমার কারিগরি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাহলে এটা কি করে থাকে, দারিদ্র্য বিমোচন, তোমরা কাজগুলো অবশ্যই করবে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। তারপরে হচ্ছে তোমার কর্মসংস্থান সৃষ্টি এগুলো করে থাকে, প্রশিক্ষণ দেয়া, ঠিক আছে, প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। 520। এবং এছাড়াও এটা কি করে থাকে, এই এসএমই ফাউন্ডেশন তোমার বিভিন্ন ধরনের ব্যবসা কর্মকাণ্ড পরিচালনার জন্য তোমার ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের আর্থিক এবং মানসিক সহায়তা দান করে থাকে, যেটা তোমার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং একটা দেশের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখান থেকে তোমরা পড়বে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যে এসএমইর পূর্ণরূপ কি, এসএমই বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন। 46। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, ঋণ প্রদান থেকে শুরু করে দারিদ্র্য বিমোচন করা, তারপর হচ্ছে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন করে থাকে, তাই না? বিমোচন, এটা লিখে রাখো উপর দিয়ে, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণ প্রদান করে থাকে। এ পর্যন্ত ক্লিয়ার? তারপরে আসা হচ্ছে এনজিও। এনজিও তোমরা অনেকেই জানো, এনজিও নাম শুনেছ অনেকে। এনজিওর পূর্ণরূপ কি,
কেউ কি বলতে পারবে এনজিওর পূর্ণরূপ? দেখো তো কেউ পারো কি না। রাহাত, শান্তা, এনজিওর পূর্ণরূপ কি তোমরা জানো যে এনজিও আসলে কি? এনজিও হচ্ছে তোমার বেসরকারি একটা সংস্থা যেটা বিভিন্ন ধরনের ঋণ সুবিধা, আর্থিক সুবিধা প্রদান করে থাকে, শিল্প প্রতিষ্ঠান স্থাপনে তোমার জামানতবিহীন ঋণ প্রদান করে থাকে এবং ব্যবসা স্থাপন এবং সম্প্রসারণে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তোমরা একটু লিখে রাখো। এনজিওর পূর্ণরূপ অনেক সময় জ্ঞানমূলক হিসেবে আসতে পারে, আবার এমসিকিউ হিসেবেও আসতে পারে। আকিল গভর্নমেন্টাল হবে না, গভর্নমেন্ট হবে। এবং তোমরা খেয়াল করবে প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পূর্ণরূপ লেখার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই গুরুত্বের সহকারে বিবেচনা করবে। প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর। দেখছো, গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ গভর্নমেন্টাল না মাইশা, গভর্নমেন্টাল হবে না, গভর্নমেন্ট হবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ কাউসার ঠিকভাবে লিখেছ, ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত একটা সংস্থা যেটা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে থাকে, ঋণ সহায়তা প্রদান করে থাকে, ব্যবসা কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে মূলধন সরবরাহ করে থাকে এবং ব্যবসা সম্প্রসারণে পরামর্শ প্রদান করে থাকে। ঋণ প্রদান করা, বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে ও করে থাকে। তারপর হচ্ছে তোমার ব্যবসা স্থাপনে পরামর্শ প্রদান, সরকারি বেসরকারি এবং আঞ্চলিক সংস্থার সাথে চুক্তি সম্পাদনে সহায়তা প্রদান, সরকারি আন্তর্জাতিক চুক্তি সম্পাদনেও সহায়তা প্রদান করে থাকে। এবং ব্যবসা পরিচালনায় তথ্য প্রদান করে থাকে, তথ্য ও উপাত্ত প্রদান করে। এছাড়াও এটা ব্যবসায় গঠন এবং পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে এবং দেশের শিল্প এবং ব্যবসায় স্থাপন এবং উন্নয়নেও তোমার বেসরকারি প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের তোমার এনজিও কাজ করে থাকে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের এনজিও রয়েছে। তোমরা কি কেউ জানো যে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিওর নাম কি? কেউ কি বলতে পারবে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও হচ্ছে তোমার, আমরা অনেকেই মনে হয় এরকম শুনো না, এরকম কি কেউ আছো? আমার মনে হয় না কেউ নেই এরকম। তোমার এই ব্র্যাকটা হচ্ছে তোমার এক ধরনের এনজিও। বাংলাদেশে বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, যেমন ব্র্যাক, তারপর হচ্ছে প্রশিকা, আশা, তারপর হচ্ছে মাইডাস, এগুলো, তারপর গ্রামীণ ব্যাংক, এগুলো তোমার কি করে থাকে, বিভিন্ন ধরনের আর্থিক এবং ঋণ সুবিধা প্রদান করে থাকে, ব্যবসায় পরিচালনায় ঋণ সুবিধা প্রদান করে থাকে। তাহলে আমরা এখন শুরুতে জানবো হচ্ছে ব্র্যাক নিয়ে। ব্র্যাকের পূর্ণরূপ কি? ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। তোমরা লিখে রাখো, রুরাল অ্যাডভান্সমেন্ট
কমিটি। তাহলে খেয়াল করো, ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ সবাই, ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। ব্র্যাক ব্যাংক না, আমি ব্যাংকের কথা বলছি না, ব্র্যাক এনজিওর কথা বলছি। নাইম ব্যাংকের কথা বলা হচ্ছে না, আমি এনজিওর কথা বলছি এখানে। ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটা তোমার মনে রাখবে এমসিকিউর জন্য। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তিনি 1972 সালে তোমার বিভিন্ন ত্রাণ এবং পুনর্বাসনমূলক কর্মসূচির মধ্য দিয়ে এই ব্র্যাকের কার্যক্রম শুরু করেন এবং এর মাধ্যমে তিনি কি করে থাকেন, ভূমিহীন পুরুষ মহিলাদের এই সমিতির মাধ্যমে একত্রিত করে ঋণ প্রদান করে থাকেন। ভূমিহীন পুরুষ মহিলাদের কি করে থাকে, সমিতির মাধ্যমে একত্রিত করে, মনে রাখার সুবিধার্থে লিখে রাখো, ভূমিহীন মহিলাদের সমিতির মাধ্যমে একত্রিত করে ঋণ প্রদান করে থাকে। এবং এটা তোমার বিভিন্ন মেয়াদি, স্বল্প মেয়াদি ছাড়াও মধ্য দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু করে থাকে। এবং তোমার স্বল্প মেয়াদির ক্ষেত্রে 1 বছরের জন্য, স্বল্প মেয়াদি ঋণের সময়সীমা হচ্ছে সর্বোচ্চ 1 বছর। খেয়াল করবে, সর্বোচ্চ 1 বছর হিসাব করা হয়ে থাকে স্বল্প মেয়াদি ঋণের ক্ষেত্রে। তারপর হচ্ছে মধ্যমেয়াদী ঋণের ক্ষেত্রে 3 বছর, মধ্যমেয়াদী ঋণের সময়সীমা হচ্ছে 3 বছর এবং দীর্ঘমেয়াদী হচ্ছে 3 বছরের ঊর্ধ্বে। দীর্ঘমেয়াদী ঋণের সময়সীমা 3 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, যেমন 10 বছর, 8 বছর, 9 বছর, মানে 3 বছরের ঊর্ধ্বে যেগুলোই হবে সেগুলোই তোমরা দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে কাউন্ট করবে। 32, 33 লেট কেন তোমাদের? 10টার ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছো, এভাবে লেট করলে তো হবে না। ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স দেওয়ার উদ্দেশ্যে শুধু আসলে তো হবে না, জানার উদ্দেশ্যে আসতে হবে। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক বিভিন্ন মেয়াদি ঋণ দিয়ে থাকে। সর্বোচ্চ 1 বছর তোমার হয়ে থাকে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদির ক্ষেত্রে 3 বছর এবং দীর্ঘমেয়াদির ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে 3 বছরের ঊর্ধ্বে দিয়ে থাকে। এবং এই ব্র্যাক ব্যাংক কী করে থাকে, ক্ষুদ্র শিল্প ও ব্যবসার উন্নয়নে সহায়তা করে থাকে। এছাড়া তোমার হাঁস মুরগি পালন, আসবাবপত্র, বুনন, তারপর হচ্ছে বেত, বাঁশ, এগুলো দিয়ে যে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়ে থাকে সেগুলো তোমার এই ব্র্যাকের আওতায় গড়ে ওঠে। তোমার এই ব্র্যাকের আওতায় কি করে থাকে, এই জিনিসগুলো তোমরা পয়েন্টসগুলো মনে রাখবে যে ব্র্যাকের কার্যাবলী কি ব্যাখ্যা করো। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। বুনন কার্য, বুনন, তারপরে হচ্ছে তোমার হাঁস মুরগি পালন, এগুলোর ক্ষেত্রে তোমার ঋণ সুবিধা প্রদান করে থাকে। হাঁস মুরগি পালনের ক্ষেত্রে আসবাবপত্র নির্মাণ, তারপর হচ্ছে বাঁশ বেত দিয়ে গ্রামের মহিলারা বিভিন্ন ধরনের যে পণ্য তৈরি করে থাকে সেগুলো উৎপাদনের ক্ষেত্রেও ঋণ সহায়তা প্রদান করে থাকে এই তোমার ব্র্যাক। তারপরে হচ্ছে তোমার কি করে থাকে, রশি তৈরিতেও ঋণ প্রদান করে। কাউসার রোল লিখে ফেলো। রোল লিখো না কেন? এসেই রোল লিখে ফেলবে, শুরুতে এসেই রোল লিখবে। ক্লাসে এত লেট কেন? যখন কলেজে ক্লাস করতে তখন তো তোমাদের 8:30টায় ক্লাস করতে হতো, তাই না? 7:30টার মধ্যে কলেজে আসতে হতো, কিন্তু এখন তো তোমাদের ক্লাসগুলো দেরি করেই হচ্ছে। তাহলে লেট করো কেন তোমরা? তোমাদের তো সামনেই ছুটি হয়ে যাবে, 27 তারিখ থেকে ছুটি, তোমরা হয়তো সবাই জানো। কাজেই
আজকে এবং আগামীকাল তোমাদের যে ক্লাসগুলো হবে প্রত্যেকটাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এটা কি করে থাকে, তোমার এই জামদানি, তারপর নকশিকাঁথা, কারুশিল্প, সিল্ক শিল্প, কারুশিল্প, বিভিন্ন শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে মূলধন সরবরাহ এবং ঋণ প্রদানের মাধ্যমে। আচ্ছা দেখো তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। তারপরে আসো হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের নাম শুনেছ না? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে বলো তো? এটা সবাই জানো। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার নামটা আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা আমাকে জানাও। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? অনেক সময় তোমার এমসিকিউ হিসেবে প্রশ্ন এসে থাকে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে বলো তো, কে পারবে? কেউ কি পারবে? রাহাত, কাউসার, শান্তা, তোমাদের সবারই জানার কথা, এটা তোমরা এসএসসিতেও পড়েছো। হ্যাঁ, জয় লিখেছো, ভেরি গুড। ডক্টর মোহাম্মদ ইউনুস, নামটা তোমরা ভুল করবে না লেখায়। অবশ্যই তার ডক্টরেট একটা ডিগ্রি উপাধি, অবশ্যই ডক্টর উল্লেখ করবে। জয় পেরেছো। আর কি কেউই জানো না যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে প্রতিষ্ঠাতা? আমার মনে হয় তোমরা অনেকে জানো কিন্তু ভুলে গিয়েছো। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে তোমার এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং 1976 সালে তোমার একটা প্রকল্পের মাধ্যমে এই গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করে। হ্যাঁ পেরেছো, আকিলও পেরেছো, ভেরি গুড। ডক্টর অবশ্যই উল্লেখ করবে, কারণ একটা পিএইচডি ডিগ্রি ধারণ করতে কিন্তু অনেক সময় সাধ্য এবং কষ্টের ব্যাপার। অনেক পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে তোমার এই ডক্টরেট ডিগ্রিটা তোমার লাভ করা যায়। এটা খুবই সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য একটা ডিগ্রি। অবশ্যই তোমরা নামটা উল্লেখ করবে, ডক্টর অবশ্যই উল্লেখ করবে, ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা তাহলে দেখো তিনি কি করেছিলেন, এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একটা প্রকল্পের মাধ্যমে তিনি এই গ্রামীণ ব্যাংকের যাত্রাটা শুরু করেন এবং এই প্রকল্প ব্যাপক সাফল্যের পর 1979 সালে আনুষ্ঠানিকভাবে তিনি ব্যাংকের নিজস্ব প্রকল্প গ্রহণ করেন এবং 1983 সালে সেপ্টেম্বর মাসে তোমার রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে এই গ্রামীণ ব্যাংক একটা বিশেষ ব্যাংক হিসেবে গড়ে তোলা হয়। তাহলে গ্রামীণ ব্যাংক একটা বিশেষ ব্যাংক হিসেবে কত সালে গড়ে তোলা হয়? 1983 সালে। আর প্রকল্প মাধ্যমে কর্মসূচির আওতায় এই ব্যাংকটা প্রথম গঠন করা হয়, কার্যক্রম গ্রহণ করা হয় তোমার 1976 সালে। খেয়াল রাখবে এমসিকিউর জন্য। এই গ্রামীণ ব্যাংক কী করে থাকে, অসহায় এবং দুস্থ মহিলাদের ঋণ প্রদান করে থাকে এবং দেশের যে ব্যবসা এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও তোমার কম সুদে ঋণ সরবরাহ করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, তোমার ব্র্যাক রয়েছে, গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে আশা, প্রশিকা। এবার আমরা জানবো হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রশিকা। এগুলো কিন্তু এনজিও, হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু আমি এনজিও নিয়ে আলোচনা করছি। অনেক সময় তোমার এমসিকিউ হিসেবে বলতে পারে যে নিচের কোনটি এনজিও প্রতিষ্ঠান, সেখানে আশা থাকতে পারে, ব্র্যাক থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার গ্রামীণ ব্যাংক, মাইডাস। এই প্রশিকা তোমার কি করে থাকে, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তোমার 1975 সালে এর কার্যক্রম শুরু করে। প্রশিকা এর কার্যক্রম শুরু করে থাকে 1975 সালে এবং এটা কি করে থাকে, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। এবং গ্রামের যে দুস্থ পুরুষ মহিলারা রয়েছে তাদেরকে ক্ষুদ্র ঋণ সরবরাহ করে তাদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এই প্রতিষ্ঠানটা তোমার
কৃষি কাজের ক্ষেত্রেই বেশি পরিমাণ ঋণ সরবরাহ করে থাকে। কৃষি খাতেই বেশি ঋণ প্রদান করে থাকে। কার্যাবলীগুলো অবশ্যই পড়বে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। এছাড়াও এটা কি করে থাকে, ঋণ বিতরণ ছাড়াও পশু সম্পদ শিল্প, সেচ প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে এটা কাজ করে থাকে। খেয়াল করো, এই কাজগুলো মনে রাখবে। পশু সম্পদ শিল্প, তারপর হচ্ছে সেচ প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কার্যাবলীগুলো অবশ্যই অনুধাবনের জন্য পড়বে। আবারও বলছি, উন্নয়নে কাজ করে, যেমন তোমার হতে পারে দারিদ্র্য বিমোচন করা, পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন, তারপর হচ্ছে মহিলাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্ন ধরনের কাজে তোমার ঋণ সহায়তা প্রদান করা, এই কাজগুলো করে থাকে। তারপরে আসো আমরা এবার জানবো হচ্ছে মাইডাস নিয়ে। মাইডাসও এক ধরনের এনজিও। এটাও তোমার কি করে থাকে, স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে সহজ শর্তে। শুরুতে আসো, মাইডাসের পূর্ণরূপ কি? মাইডাসের পূর্ণরূপ হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস। লিখে রাখো, মাইক্রো ইন্ডাস্ট্রিজ তাহলে খেয়াল করো, এই মাইডাসের পূর্ণরূপ হচ্ছে কি, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস। অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট না কিন্তু অ্যাসিস্ট্যান্স, খেয়াল রাখবে, বানানে ভুল করা যাবে না। এই মাইডাস কি করে থাকে, সহজ শর্তে স্বল্পমেয়াদী ঋণ সরবরাহ করে থাকে। আমরা এর আগে দেখেছিলাম বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে, কিন্তু মাইডাস স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এছাড়াও এই ঋণ প্রদান ছাড়াও এটা মাইডাস তোমার 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ সরবরাহ করে থাকে। এর ঋণের পরিমাণ হচ্ছে 5,000 টাকা থেকে 50,000 টাকা, এর ঊর্ধ্বে ঋণ প্রদান করে না। স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে সহজ শর্তে, এবং এটা তোমার এর মেয়াদ হচ্ছে, ঋণের মেয়াদ 1 থেকে 3 বছর। ঋণের সময়সীমা 1 থেকে 3 বছর, এবং প্রকল্প ঋণ 15 লক্ষ টাকা। প্রকল্প ঋণের পরিমাণ সর্বোচ্চ 15 লক্ষ টাকা। হ্যাঁ, এটা মনে রাখবে, অনেক সময় এসে থাকে এমসিকিউর জন্য। তাহলে দেখছি যে এটা কি করে থাকে, সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে, এবং ঋণের পরিমাণ হয়ে থাকে 5,000 থেকে 50,000 টাকা, এবং এটা কোন মেয়াদি ঋণ প্রদান করে, স্বল্প মেয়াদি, এবং ঋণের মেয়াদ হয়ে থাকে 1 থেকে 3 বছর পর্যন্ত। এছাড়া এটা প্রকল্প ঋণের পরিমাণ সর্বোচ্চ 15 লক্ষ টাকা হয়ে থাকে, এবং এটা কি করে থাকে, দেশের ক্ষুদ্র শিল্প এবং হাউজিং শিল্প খাতে তোমার ঋণ দিয়ে থাকে, এবং বৃহদাকার প্রকল্পে এটা ঋণ দেয় না। মানে ক্ষুদ্র প্রকল্পেই ঋণ দিয়ে থাকে, বৃহদাকার প্রকল্পে ঋণ দেয় না, এটা মনে রাখবে। ক্ষুদ্র প্রকল্পে ঋণ দেয়। তারপরে আমাদের আসো পরবর্তী এনজিও হচ্ছে আশা। আশার পূর্ণরূপ কি, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। আশার পূর্ণরূপ কি? আশা হচ্ছে তোমার পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। খেয়াল করো, কি হিমেল, ক্লাস তো প্রায় শেষ, লেট কেন?
আশার পূর্ণরূপ হচ্ছে কি, জ্ঞানমূলক হিসেবে পড়বে। আশার পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। এটাও তোমার দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা প্রদান করে থাকে এবং তোমার এটা 1978 সাল থেকে এর কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বর্তমানে এটা বিভিন্ন সঞ্চয়, বিমা এবং বৈদেশিক অর্থ প্রেরণ প্রকল্পেও তোমার ঋণ সরবরাহ করে থাকে। এছাড়াও এই সংস্থার কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন করা, স্বাস্থ্য শিক্ষা, ফিজিওথেরাপি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই আশা। তোমরা এই এনজিওগুলো আজকে এ পর্যন্তই থাক পড়া। তোমরা এদের SW থাকবে, যে পূর্ণরূপগুলো পড়ালাম সে পূর্ণরূপগুলো পড়বে। প্রত্যেকটা সংস্থার পূর্ণরূপ তোমাদের SW থাকবে, পূর্ণরূপ। তারপরে হচ্ছে এনজিওর নামগুলো পড়বে, এনজিওর কার্যাবলী অনুধাবন হিসেবে পড়বে এবং সৃজনশীলের জন্য পড়বে, সৃজনশীলের জন্য পড়তে হবে এবং সৃজনশীলের জন্য ব্র্যাক। তারপরে হচ্ছে তোমার এনজিওগুলো পড়বে এবং বিসিক এবং বাণিজ্যিক ব্যাংক। প্রত্যেকটার কার্যাবলী অনুধাবন এবং সৃজনশীলের জন্য মনে রাখতে হবে, কারণ কার্যাবলী থেকেই তোমাকে উদ্দীপক শনাক্ত করতে হবে যে কোন ধরনের সংস্থা থেকে তোমার আর্থিক সহায়তা বা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে ব্যাখ্যা করে। এরকম আসতে পারে বিভিন্ন ধরনের উদ্দীপকের প্রশ্ন। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। পরে যারা আসছো রোল নাম্বার দিয়ে দাও। হিমেল রোল নাম্বার লিখো নাই কেন? এসে রোল দিয়ে দিবে। সিফাতের রোল নম্বর কোথায়? মোহাম্মদ সিফাত হোসেন রোল নম্বর লিখুনি। তোমরা যারা রোল নাম্বার লিখো নাই রোল নাম্বারটা মেনশন করে ফেলো, কারণ রোল নাম্বারটা লেখা হবে। আরেকটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত বেতন দাওনি চেষ্টা করবে ঈদের আগে দিয়ে দিতে এবং বাকিদেরকে জানিয়ে দিবে। এবং ভর্তি কিন্তু আগামী মাসের 25 তারিখ লাস্ট ডেট। অবশ্যই আগামী মাসের 25 তারিখের মধ্যে সবাই ভর্তি হয়ে যেও এবং ভর্তি হওয়ার পরে আমাকে জানাবে। এবং যারা বেতন প্রদান করনি, যারা করা হলে আমাকে জানাবে। ভেরি গুড, কোনো সমস্যা নেই মাইশা। তোমাদের এই পড়াগুলো থাকবে বন্ধের পড়া, কারণ আমাদের পরবর্তী ম্যানেজমেন্ট ক্লাসটা হবে ছুটির পরে, ঈদের ছুটির পরে। আমাদের পরবর্তী ক্লাস খুব সম্ভবত 8 তারিখে হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের আগামীকাল কিন্তু মার্কেটিং ক্লাসটা হবে দুপুর 12টায়। মনে রাখবে সবাই, আগামীকাল দুপুর 12টায় আমাদের মার্কেটিং ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে এবং সবাইকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।